ওকে। সবাইকে প্র্যাকটিস সেশনে স্বাগত জানাচ্ছি আবারও। আমাদের প্র্যাকটিস সেশনটা হবে আমরা যে একটু আগে হিসাবের শ্রেণী বিভাগটা নিয়ে বা হিসাবের ডেবিট ক্রেডিট নিয়ে যে বিষয়গুলো দেখছি সেই কেন্দ্রিক। ঠিক আছে, যে হিসাবের ডেবিট ক্রেডিট কখন হয়, ঠিক আছে, কোন সময় ডেবিট হচ্ছে কোন সময় ক্রেডিট হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। আমাদের স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। স্ক্রিনে একটা বিষয় খেয়াল করো, একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা এই সিস্টেমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের জার্নাল এবং অ্যাডজাস্টিং বিভিন্ন অঙ্কের গুলো আমরা প্র্যাকটিক্যালি নিজে নিজে করার জন্য একটা, আমি বলবো তোমাদের বেস দাঁড়াবে যদি এটা করা যায়। যেমন প্রথম হচ্ছে যে ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন, আমাদের কিন্তু এখানে বাংলা করে দেওয়া আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আর বাংলা থাকবে না। আমরা দুই একটা প্র্যাকটিস দেখবো যে বাংলা দিয়ে, এরপরে কিন্তু বাংলা নাই, এরপরে এগুলো দেখবো যে সব ইংলিশ হয়ে যাবে, কারণ আমাদের পুরো অঙ্ক কিন্তু ইংলিশে থাকবে, কোনো অঙ্কের মধ্যে কোনো বাংলা থাকবে না। থিওরি গুলো কিন্তু আমরা বাংলায় আনসার করতে পারবে, প্রশ্ন বাংলায় থাকবে, ইংলিশেও থাকবে, কিন্তু ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো টোটালি কিন্তু ইংলিশে থাকবে। ঠিক আছে, তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বলছে যে ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন ফাইন্ড আউট দ্য নেচার অফ অ্যাকাউন্ট, অর্থাৎ হিসাবটা কি ধরনের, নসো স্টেটেড হুইচ অ্যাকাউন্ট শুড বি ডেবিটেড এন্ড হুইচ অ্যাকাউন্ট শুড বি ক্রেডিটেড। এটা হচ্ছে মূলত বোঝার জন্য, মূলত একটা বিষয় না বোঝা এখানে। নন কমার্স যারা, যে কমার্স ছিল না আগে, তারাও এই বিষয়টা যদি খেয়াল করে তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবে। এই জন্য হচ্ছে মূলত এই শীটটা আর কি। এটাও আমি তোমাদের দিয়ে দিব গ্রুপে। যে প্রথমে বলছে যে রেন্ট পেইড, ভাড়া প্রদান। আমি তো টাকা দিছি, কি বাবদ দিছি, ভাড়া বাবদ টাকা দিছি। তাহলে আমরা জানি ব্যয় হচ্ছে কি, যার বাবদ আমি টাকা যাই। ব্যয় হিসাবটা হচ্ছে কি, যেই হিসাব বাবদ আমার কাছ থেকে পকেট থেকে টাকা চলে গেছে অথবা যাবে, সেটা হচ্ছে আমার ব্যয়। তাহলে এখানে তো টাকা দিয়ে দিছি, কি বাবদ দিছি, ভাড়া বাবদ। ঠিক আছে, তাহলে টাকা যে দিয়ে দিছি, তাহলে টাকা হচ্ছে আমার সম্পদ, আমরা জানি ক্যাশ, নগদ টাকা আমাদের সম্পদ। তাহলে সম্পদ কি চলে গেছে, তাহলে এখানে দুইটা হিসাব আমাদের জড়িত, একটা হচ্ছে ভাড়া হিসাব আর একটা হচ্ছে নগদ হিসাব। ঠিক আছে, আমরা অনেক সময় বলতে পারি যে আমরা পড়ছি নগদে ভাড়া প্রদান। ঠিক আছে, এখানে আমি বলে দিচ্ছি যে নগদ একটা আছে, ভাড়া একটা হিসাব আছে, কিন্তু এখানে কিন্তু আমার বলে নাই যে পেইড কথার মধ্যে কিন্তু আছে যে এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, পেইড শব্দটার ভিতরে, তাহলে পেইড মানে কি, ক্যাশ টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে এখানে ক্যাশ এবং রেন্ট দুইটা হিসাব জড়িত। তাহলে রেন্ট হিসাবটা হচ্ছে আমার খরচ, এক্সপেন্স, যেটা হচ্ছে নেচার অফ অ্যাকাউন্ট। আর ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট। তাহলে আমরা জানি খরচ যেহেতু দিছি ঘটছে, তাহলে খরচ বাড়ছে। তাহলে খরচ বাড়লে কি, আমরা জানি খরচ বাড়লে ডেবিট। আর সম্পদ, তাহলে কি আমার কাছে চলে গেছে, তাহলে সম্পদ এখানে ডিক্রিজ হচ্ছে। একটা বিষয় হচ্ছে খরচ বাড়ছে বা এক্সপেন্স বাড়ছে আর অ্যাসেট কমছে। এই জন্য যেটা আমরা জানি খরচ এবং অ্যাসেট দুটোই কিন্তু ভিত্তি সেম। আমরা একটু আগে থেকে আসছি যে খরচ বাড়লেও ডেবিট বা খরচের ভিত্তিও ডেবিট, অ্যাসেটের ভিত্তিও ডেবিট। খরচ বাড়লেও ডেবিট, অ্যাসেট বাড়লেও ডেবিট, আর কমলে দুটোরই উল্টা ক্রেডিট। এখানে খরচ বাড়ছে কিন্তু সম্পদ কমছে, তাহলে খরচ বাড়ছে, ইনক্রিজ করছে, এই জন্য খরচটা ডেবিট হবে। আর সম্পদ কমছে এই জন্য সম্পদ ক্রেডিট। ঠিক আছে, এরপরে দুই নাম্বার যেটা হচ্ছে যে স্যালারি পেড, ঠিক তেমনই স্যালারি পেড এবং রেন্ট পেড দুইটার মধ্যে পার্থক্য কিছু নাই। ঠিক আছে, নেচার দুইটার সেম। তাহলে স্যালারির মধ্যেও স্যালারি একটা হিসাব আছে, আর একটা হিসাব কি আছে আমার, ক্যাশ টাকা দিছি, যেহেতু ক্যাশ দেওয়া আছে তাহলে ক্যাশ টাকা দিছি। তাহলে স্যালারি নিজে একটা হিসাব, স্যালারি এটা আমার খরচ, বেতন। আর নগদ টাকা দিচ্ছি তাহলে নগদের একটা একটা হিসাব, তাহলে দুইটা হিসাব জড়িত আছে। তাহলে একটা হচ্ছে খরচ জাতীয় এক্সপেন্স,
আর হচ্ছে অ্যাসেট, নগদ হচ্ছে আমার অ্যাসেট। এখানেও আগেরটার মতো কি, এক্সপেন্স বাড়ছে এই জন্য ডেবিট, আর সম্পদ কমছে এই জন্য ক্রেডিট। আমরা জানি সম্পদ কমলে ক্রেডিট। 3 নাম্বার যেটা বলছে যে ইন্টারেস্ট রিসিভড, সুদ প্রাপ্তি। এখানে কিন্তু স্পেসিফিক আমাকে বলে দিছে যে সুদ আমি পাইছি। আমি জানি যে কোনো কিছু আমরা পাইলে, দিলে যেমন আমাদের ব্যয়, আর যদি আমরা পাই অথবা পাবো তাহলে আমরা জানি সেটা হচ্ছে আমার আয়। তাহলে এখানে বলছে যে সুদ প্রাপ্তি, ইন্টারেস্ট রিসিভড। তাহলে শুধু যদি ইন্টারেস্ট বলতো যে সুদ, আর কিছু বলা নাই, তাহলে এটা হচ্ছে আমার ব্যাংক। আর সুদ রিসিভড হলে সেটা বলে দিব, বা রেভিনিউ বা রিসিপ্ট এটা বলে দেওয়া থাকবে। তাহলে সুদ পাইছি মানে এখানে সুদ হচ্ছে আমার আয় হিসাব, সুদ হচ্ছে আমার আয় হিসাব। সেক্ষেত্রে তাহলে আয় বাড়লে আমরা জানি আয় বাড়লে ক্রেডিট। আর সুদ যেহেতু পাইছি, নগদে পাইছি, তাহলে নগদ টাকা পাইছি। তাহলে এখানে কিন্তু বলে নাই প্রাপ্তি মানে পাইছি, নগদই পাইছি। আর যদি টাকা না পাইতাম তাহলে বলে থাকতো যে যে ইন্টারেস্ট কি আর্ন বাট নট রিসিভড, যে টাকা, সুদ উপার্জন হয়েছে কিন্তু এখন টাকা পাওয়া যায়নি, বাকি থাকলে এরকম বলা থাকবে। আর যখন রিসিপ্টের কথা বলা আছে তাহলে ডেফিনেটলি সেই টাকা আমরা অলরেডি পেয়ে ফেলাইছি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে সুদ যেহেতু পাইছি তাহলে নগদ টাকা পাইছি, আর সুদ পাইছি যেহেতু আমার আয়, তাহলে আয়টা জড়িত, সুদ নামের আবার আয় জড়িত ইন্টারেস্ট, ঠিক আছে, ইনকাম। আর ক্যাশ টাকা বাড়ছে, তাহলে ক্যাশ সম্পদ, সম্পদ বাড়ছে ডেবিট, আর আয়ও বাড়ছে, দুইটাই বাড়ছে কিন্তু। সম্পদ বাড়ছে ডেবিট হয় আমরা জানি, আর আয় বাড়ছে তাহলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে অ্যাসেট অর্থাৎ কি ক্যাশ ডেবিট। আমরা যখন জার্নাল দিব তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টসটা দিব, ঠিক আছে, আর হচ্ছে ডেবিট ক্রেডিট এই কথাটা বলবো, অন্য কিছু লিখবো না এখানে। নেচার অথবা ইনক্রিজ ডিক্রিজ এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় আসবে না জার্নালে, যখন আমরা ফর্মালি চলে যাবো। এটা হচ্ছে জার্নাল, এটা হচ্ছে আমাদের প্রেকটিসন কিন্তু বোঝার জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা জাস্ট বলবো যে কি রেন্ট ডেবিট, ঠিক আছে, ক্যাশ ক্রেডিট। ইন্টারেস্ট রিসিপ্ট হলো কি ক্যাশ ডেবিট ইন্টারেস্ট ক্রেডিট, আর কিছু বলবো না, ঠিক আছে। 4 নাম্বার বলছে যে ডিভিডেন্ড রিসিপ্ট, এখানেও লভ্যাংশ প্রাপ্তি, এটাতেও টাকা পাওয়া গেছে। টাকা যেহেতু পাওয়া গেছে তাহলে আমার কি ক্যাশ পাইছি, ক্যাশ ডেবিট, ক্যাশ হচ্ছে আমার সম্পদ, সম্পদ বাড়ছে, ক্যাশ পাওয়া তাহলে সম্পদ ডেবিট, ঠিক আছে। আর কি হবে, যেহেতু ডিভিডেন্ড আমার একটা আয় হচ্ছে তাহলে আয়টা আমার কি, আয় বাড়লে ক্রেডিট, ইনক্রিজ করছে তাহলে আয় ক্রেডিট। তাহলে এখানেও ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড ক্রেডিট। 5 নাম্বার যে হিসাবটা বলছে ক্যাশ পারচেস মানে নগদে ক্রয়, এই ক্রয়টা মূলত পণ্য ক্রয়, ঠিক আছে। এখন পণ্য কি, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা। পণ্য বলতে আমরা কাকে বুঝি, জিনিস বুঝি, ঠিক আছে। আমি যেই জিনিসের ব্যবসা করব, সহজ কথা আমি বলে দিই, যারা ক্লাস করতেছো আজকের পর থেকে জিনিসটা কিন্তু আর ভুল করবে না। আমার জন্য পণ্য কি, যেই জিনিসটা আমি বিক্রি করি, সহজ কথা, আমি যদি জাহাজের ব্যবসা করি তাহলে জাহাজটা আমার জন্য পণ্য। আমি যদি বিমান বানায় বিক্রি করি তাহলে বিমান হচ্ছে আমার জন্য পণ্য, ঠিক আছে। আমি যদি চানাচুর বানায় বিক্রি করি তাহলে চানাচুর আমার জন্য পণ্য, ঠিক আছে। আর আমি যদি গাড়ি বানাই তাহলে গাড়িটাও আমার জন্য পণ্য। আমি যা বানাচ্ছি, যা বিক্রি করছি সেটা আমার জন্য পণ্য। অনেক সময় আমরা দেখি ফার্নিচারের ব্যবসা আছে, যেই লোকের ফার্নিচার ব্যবসা আছে সেটা হচ্ছে তার জন্য প্রোডাক্ট, যেমন খাট বেচে, চেয়ার টেবিল বিক্রি করতেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তার জন্য পণ্য। আর আমি একটা চেয়ার টেবিল আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিনে নিয়ে আসছি, ঠিক আছে, আমি কিন্তু এটা পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু কিনে নিয়ে আসি না। তাহলে এটা হচ্ছে আমার জন্য সম্পদ। সম্পদ হচ্ছে আমি ব্যবহার করার জন্য নিয়ে আসছি, ঠিক আছে। সম্পদ অলওয়েজ মনে রাখবে, সম্পদ হচ্ছে ব্যবহার করার জন্য নিজে নিয়ে আসা হয়। আর যেটা আমি বিক্রি করে দিব সেটা আমার সম্পদ না, সেটা হচ্ছে আমার পণ্য। তাহলে এখানে বলে নাই কি কিনছি, তাহলে প্রোডাক্ট কিনছি, সহজ কথায় যে নগদ ক্রয়, নগদে পণ্য ক্রয় কে বোঝাবো। আর যদি কোনো সম্পদের কথা বলা হতো তাহলে সম্পদের নাম স্পেসিফিকলি বলা থাকতো, যে ফার্নিচার কিনছি অথবা ইকুইপমেন্ট কিনছি। তাহলে পণ্য ক্রয়, এখানে ক্রয়টা হচ্ছে আমার খরচ, ঠিক আছে। খরচের কারণটা কি এটা আমরা পরবর্তীতে আমাদের ক্লাস আছে এই সংক্রান্ত,
সেই ক্লাসগুলোতে আমরা এই বিষয়গুলো বলবো। তাহলে ক্যাশ পারচেজ, তাহলে নগদ টাকা দিয়ে কিনছি, তাহলে কিনছি এটা আমার একটা খরচ হয়েছে, যার বাবদ টাকা গেছে। যে বেতন বাবদ টাকা দিছি, তাহলে বেতনটা আমার জন্য একটা খরচ ছিল। এবার ক্রয় বাবদ টাকা দিছি, তাহলে ক্রয়টা আমার জন্য একটা খরচ। ঠিক আছে, তাহলে ক্রয় ডেবিট, ঠিক আছে, বা আর হচ্ছে নগদ ক্রেডিট। তাহলে এখানে আমার কি পারচেজ, পারচেজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। পারচেজ হচ্ছে আমার একটা এক্সপেন্স, খরচ বাড়লে আমরা জানি ডেবিট হয়। আর ক্যাশ একটা অ্যাসেট, ক্যাশ কমলে ক্রেডিট হয়। এই জন্য পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবার 6 নম্বর বলছে ক্রেডিট পারচেজ ফ্রম করে। ঠিক আছে, আমরা কোনো ক্লাসে বলবো, আগামী ক্লাস হয়তো বলবো যে ক্রেডিট মানে কি বাকিতে বা ধারে। ধারে যদি ক্রয় হয়, ধারে এখানে বলে দিছি ক্রেডিট পারচেজ, ক্রেডিট কথা উল্লেখ না থাকলেও আমাদের মোটামুটি 10-15টা কি আছে, হিন্টস আছে, যেটা থাকলে আমরা বুঝবো যে এটা বাকিতে হয়েছে না নগদ হয়েছে। এরকম আমাদের পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে না। তাহলে এখানে যেটা বলছে যে ক্রেডিট পারচেজ ফ্রম করে, অর্থাৎ করিবের নিকট থেকে বাকিতে গেছে। তো এইবার কিন্তু সুবিধাটা আমি গ্রহণ করছি। ঠিক আছে, আর সুবিধাটা প্রদান করছে কিন্তু করে। তা আমরা কি জানি, সুবিধা গ্রহণকারী কি হয়, ডেবিট, আর সুবিধা প্রদানকারী ক্রেডিট। তাহলে করিম কিন্তু আমাকে প্রদান করছে, তাহলে করিম এখানে কিন্তু ক্রেডিট হবে। আর আমি কি হচ্ছে কিনছি, তাহলে ক্রয়টা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাহলে ক্রয় হচ্ছে এখানে আমার ক্রয় নামে যেহেতু হিসাব আছে, আমার নিজের কোনো হিসাব না, আমি ক্রয় করছি সেই হিসাব আছে, এই জন্য ক্রয় একটা খরচ, এই খরচ বাড়ছে, তাহলে বাড়ার কারণে ক্রয় হিসাবটা আমার ডেবিট। আর করিমের, আমরা করিম সরাসরি আমাদের খাতায় লিখি যে নাম লিখি, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় নাম না লিখে আমরা লিখি পাওনাদার। কি লিখি, আমরা লিখবো পাওনাদার। তাহলে পাওনাদারটা এখানে ক্রেডিট হবে। করিম বলতে পাওনাদার কি বুঝবো? ঠিক আছে, তা এই করিমের নামটা আমরা দেই অ্যাকাউন্টস পেয়েবল, মানে কি পাওনাদারকে বলি আমরা অ্যাকাউন্টস পেয়েবল। এটা হচ্ছে আমার একটা দায়। দায়ের মধ্যে বলছিলাম যে বাইরের পক্ষ আমার কাছে টাকা পাবে। তাহলে আমি কারোর কাছ থেকে বাকিতে পণ্য কিনছি, তাহলে সে আমার কাছে টাকা পাবে না? এই যে বাকিতে পণ্য কিনছি, কিনার কারণে সে যেহেতু আমার কাছে টাকা পাবে, এই জন্য আমার দায় বাড়ছে। ঠিক আছে, দায় বাড়লে ক্রেডিট, দায় বাড়লে কি হবে, ক্রেডিট হবে। আর যেহেতু পারচেজ আমার জন্য ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট। আমরা জানি প্রত্যেকটা হিসাবেরই একটা পক্ষ ডেবিট এবং আরেকটা পক্ষ ক্রেডিট থাকবে, কম পক্ষে, কিন্তু এটা একাধিক পক্ষ কিন্তু এখানে থাকতে পারে। প্রত্যেকটা জার্নালে, ঠিক আছে, একটা ডেবিট পক্ষ থাকবে আর একটা ক্রেডিট পক্ষ থাকবে। আমরা লেনদেনের ক্ষেত্রে যে বিষয় বলাই হচ্ছে লেনদেন, ট্রানজাকশনের ক্ষেত্রে বলা হচ্ছে একজন, একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে, দুই পক্ষই থাকবে কিন্তু। ঠিক আছে, এরপরে যে বিষয়টা বলছে ক্রেডিট সেলস এর পর যেটা বললো ক্যাশ সেলস, সরি, ক্রেডিট পার্চেজের পর বলছে ক্যাশ সেলস, নগদ ক্রয়, সরি নগদ বিক্রয়। সেলস হচ্ছে নগদে বিক্রয়। তাহলে আমি বিক্রি করছি, টাকা পাইছি, বিক্রি করছি, বিক্রি হচ্ছে আমার জন্য আয়। আমরা জানি যেইটা বাবদ টাকা পাবো সেটা হচ্ছে আমার আয়, অর্থাৎ পাইছি এটাও আমার আয়, পাবো সেটাও আমার জন্য আয়। তা বিক্রি করে টাকা পাইছি, তাহলে বিক্রয়টা হচ্ছে আমার জন্য আয়। ঠিক আছে, আর টাকা পাইছি এটা আমার জন্য একটা হিসাব। তাহলে আয় বলতে আমার একটা হিসাব আছে, আর নগদ নামে আমার একটা হিসাব আছে। নগদটা হচ্ছে আমার ক্যাশ, আর সেলসটা হচ্ছে আমার হচ্ছে আয়। তাহলে আমরা বলছিলাম মার্চেন্টাইজিং প্রতিষ্ঠানে সেলস থাকবে, আর সার্ভিস প্রতিষ্ঠানে সার্ভিস রেভিনিউ থাকবে। তাহলে যেহেতু ক্যাশ টাকা আসছে সম্পদ, তাহলে ক্যাশ ডেবিট, আর আয় বাড়ছে আয় ক্রেডিট। এই জন্য যাবে হবে ক্যাশ ডেবিট, ক্যাশ হিসাব ডেবিট, আর সম্পদ হচ্ছে আমার আয়, আয় বাড়ছে এই জন্য আয়, মানে কি সরি সেলস হচ্ছে আমার আয়, আয় বাবদ ক্রেডিট হবে। 8 নম্বর যেটা বলছে ক্রেডিট সেলস টু কমল। ঠিক আছে, কমলের নিকট কি বাকি দেবে হচ্ছে, এবার কমল কিন্তু সুবিধা গ্রহণ করছে। ঠিক আছে, আমরা জানি সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট। তাহলে কমলের নাম কিন্তু আমি আমাদের দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে খাতার মধ্যে লেখে যে ইমুকের কাছে বাকি আছে, এবার তার নামে লিখি যে সে তেল নিছে, সাবান নিছে, লবণ নিছে, এগুলো লিখে রাখি, তার নামের মধ্যে কিন্তু লিখি। কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর জায়গাতে, এই জায়গাতে আমরা তার নাম লিখে না লিখে একটা বিষয় বলি, সেটা হচ্ছে বলি অ্যাকাউন্টস রিসিভেবল, মানে দেনাদার, অর্থাৎ যার কাছে আমি টাকা পাবো।
এক কমল কিন্তু এখানে আমার অ্যাকাউন্টস রিসিভেবল, সে হচ্ছে আমার দেনাদার। সে, তার কাছে যেহেতু টাকা পাবো, তার কাছ থেকে একটা ভবিষ্যতে একটা আর্থিক সুবিধা আমি নিব, সে কিন্তু এখন নিছে। আমি ভবিষ্যতে যখন তার কাছ থেকে টাকা পাবো বা আর্থিক সুবিধা নিব, সেটা হচ্ছে আমার জন্য সম্পদ। তাহলে আমি কিন্তু বিক্রি করছি আমার আয় হয়েছে, আয় বাড়লে ক্রেডিট। আর কমল আমার কাছে টাকা দেয়নি, সে জন্য আমার দেনাদার। দেনাদার যেহেতু বাড়ছে, তাহলে সম্পদ বাড়ছে, দেনাদার একটা সম্পদ। কেন সম্পদ? তার কাছ থেকে আমি ভবিষ্যতে টাকা নিব বা পাবো, এই জন্য আমার সম্পদ। দেনাদার বাড়লেও আমার কি? ডেবিট। এই জন্য যার নাম হবে দেনাদার ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার ইংরেজি কি? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ক্লিয়ার? এরপরে যেটা থাকবে, তোমাদের একটা বিষয় বলে রাখি, এটার উপরে কিন্তু আমি আজকে হোমওয়ার্ক দিব। এবং হোমওয়ার্কটা হচ্ছে সবাইকে আমাদের গ্রুপের মধ্যে বাড়ির কাজ করে সাবমিট করতে হবে। ঠিক আছে? এখানে এটা মনে করো না যে তোমরা খালি ক্লাস করতেছো, কোনো রেসপন্স দিবে না, ফিডব্যাক দিবে না, কিন্তু না। ফিডব্যাক কিন্তু আমি বাড়ি নেমেও নিব। আর হচ্ছে আগামী ক্লাস থেকে এই জার্নালের উপর কি হবে? ফিডব্যাক নেওয়া হবে, হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্ক কিন্তু গ্রুপের মধ্যে আপলোড করতে পারবেন দেখি সবাই। আমি একটু বলে দিই। আচ্ছা, 9 নাম্বারটা একটু ক্লিয়ার করি। 9 নাম্বার কি বলছে খেয়াল করেন, যে মেশিনারি পারচেজ ফর ক্যাশ। মেশিন একটা আমার সম্পদ, কারণ যেটা দিয়ে আমি ভবিষ্যতে সুযোগ সুবিধা নিব। আসবাবপত্র একটা সম্পদ, কেন? এটা দিয়েও আমরা একটা সুযোগ সুবিধা নিব। তাহলে মেশিন কিনছি নগদে, তাহলে একটা সম্পদ আসছে আর একটা সম্পদ গেছে। যেই সম্পদ বাড়ছে সেটা ডেবিট, আর যেই সম্পদ কমছে সেটা ক্রেডিট। মেশিন নামে সম্পদ কিনে আনছে, তাহলে এই সম্পদটা বাড়ছে, তাহলে মেশিনারি ডেবিট। আর নগদ টাকা আমার কাছে চলে গেছে, তাহলে নগদ ক্রেডিট। তাহলে জানাল কি হবে? 9 নাম্বার, যে মেশিনারি অর্থাৎ ইকুইপমেন্ট ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। 10 নাম্বার বলছে ফার্নিচার সোল্ড। আচ্ছা, আমি কি ফার্নিচার বেচার জন্য বিয়ে করতেছি? ব্যবসা করি? ফার্নিচার বেশি না তো। আমি ওই সময় বলছিলাম যেটা বেচমু ওইটা আমার জন্য পণ্য। আমি যদি ফার্নিচার ব্যবসা করি, তাহলে ফার্নিচার আমার জন্য পণ্য। আর যদি আমি একটা ফার্নিচার ব্যবসার জন্য ব্যবহার করার জন্য আনছি, টেবিল, চেয়ার টেবিল, সেটা আমার জন্য সম্পদ। কিন্তু আমি এখানে একটা ফার্নিচার বেচে চালাইছি, তাহলে একটা সম্পদ আমার চলে গেছে। বেচছি মানে নগদ টাকাই বেচছি, ফার্নিচার সোল্ড টাকা 5,000, বাকি যেহেতু বলা নাই, তাহলে ডেফিনেটলি সেটা নগদে বিক্রি করছি। তাহলে নগদ টাকা আসছে, আর ফার্নিচার নামে সম্পদটা আমার কাছ থেকে চলে গেছে। তাহলে যাবে তো হবে ক্যাশ ডেবিট ফার্নিচার ক্রেডিট। অর্থাৎ ক্যাশ টাকা বাড়ছে, এই জন্য কি ক্যাশ ডেবিট। আর ফার্নিচার নামে সম্পদ চলে গেছে, দুইটাই কিন্তু সম্পদ। ফার্নিচার নামে সম্পদ চলে গেছে, সেটা ক্রেডিট। কারো বুঝতে অসুবিধা স্যার হলে আমাকে বুঝতে একটু। পারি না এটা। আচ্ছা, ওকে, গুড। আমি এটা বলছি যে ফার্নিচার হচ্ছে আমরা জানি সম্পদ, আসবাবপত্র। আসবাবপত্র, আমি কিন্তু আসবাবপত্রের ব্যবসা করতেছি না। আমার এই অঙ্কে কোথাও কিন্তু ইন্ডিকেশন করে না যে আসবাবপত্রের ব্যবসা করি। আমি কিন্তু পণ্য দ্রব্যের ব্যবসা করি, এটা আগেই বলে আসছি। তাহলে আমি যেহেতু আসবাবপত্র বেচে লাইছি, কথা কথা বাড়িতে একটা স্টিলের আলমারি ছিল, ঠিক আছে, আর স্টিলের আলমারির তো ব্যবসা আমি করিনি। ঠিক আছে, এখন দেখা গেছে স্টিলের আলমারি আমার কাছে ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি কি করতেছি, আমি তোমার আরো উন্নত মানের ফাইবার দিয়ে আলমারি বানাইছি, বা গ্লাস দিয়ে আলমারি বানাইছি। ঠিক আছে, এবার স্টিলের আলমারি আর রাখবো না। তাহলে স্টিলের আলমারি কি করবো? বিক্রি করে দিব। ঠিক আছে, আলমারি যে বেচে দিব, তাহলে কি মাগনা তো আর দিব না অন্য কারো কাছে। তা সে টাকা দিবে, তাহলে এই সম্পদটা আমার কি, একটা ফার্নিচার যে একটা ছিল সেটা চলে যাবে। তাহলে সম্পদ, এটা আমার একটা কিন্তু সম্পদ ছিল, এটা সুবিধা পাইতাম কিন্তু আমি। সম্পদের সুবিধা কেমন পাইতাম? ফার্নিচারের মধ্যে আমি জিনিসপত্র রাখতে আছি, আলমারির ভিতরে আমার জিনিসপত্র রাখছি, এটা আমার সুবিধা পাইছি না। তো এবার কিন্তু আর এটা পাবো না। তো এটা যখন আমি এই সম্পদটা যখন দিয়ে লাইছি অন্য কাউকে, চলে গেছে, সে আমাকে কিছু টাকা দিচ্ছে, টাকা যেহেতু আসছে, এটা আমার জন্য সম্পদ। আর আলমারি বা ফার্নিচার যে সম্পদটা ছিল সেটা আমি দিয়ে দিছি, সেটা হচ্ছে আমার সম্পদ। আর একটা সম্পদ হ্রাস পাইছে বা কমে গেছে, এই জন্য এটা হচ্ছে আমার ক্রেডিট। একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে। তাহলে ফার্নিচার নামে সম্পদটা কমছে, এই জন্য ক্রেডিট। আর ক্যাশ নামে সম্পদটা বাড়ছে, এই জন্য ডেবিট। 11 নম্বর বলছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আউটস্ট্যান্ডিং মানে বকেয়া। ঠিক আছে, বকেয়ার আরো অনেকগুলো শব্দ আছে, যেমন ডিউ মানে বকেয়া, অন অ্যাকাউন্ট মানে বকেয়া, অন ক্রেডিট মানে বকেয়া। ঠিক আছে, অর্থাৎ আরো বিষয় আছে যে বকেয়া কি বুঝবো, যেমন নট পেইড, আনপেইড। ঠিক আছে, বিল, আনবিল, এইরকম আমরা আগামী ক্লাসে বলবো যে কিভাবে বুঝবো যে কোনটা বকেয়া আর কোনটা কি। আজকে জাস্ট এই জায়গাটাতে আমরা ফোকাস দিই। তাহলে আউটস্ট্যান্ডিং ফর ওয়েজেস
মজুরি বাবদ বকেয়া, মজুরি বলতে একজন শ্রমিক নিছিল আমার বাড়িতে, সে কাজ করছে, এবার বললাম কি যে বাবা কালকে টাকা নিস, আজকে বাড়িতে টাকা নেই, ঠিক আছে। অথবা আমি বাড়িতে নাই বা সে বাড়িতে কাজ করছে, বলে দিলাম ফোনে, ভাই আমি তো আসতে পারি না, আমি আইসা কালকে সকালে টাকা দিচ্ছি। এটা হচ্ছে বিষয়। বা একটা শ্রমিক কাজ করছে, যেমন আমাদের ইট ভাটায় আমরা জানি ইট ভাটা সে এক সপ্তাহ কাজ করবে, বৃহস্পতিবার তাকে টাকা দেবে সপ্তাহ শেষে। তাহলে এই পুরো সপ্তাহ কিন্তু সে বাকিতে কাজ করতেছে, যে কাজ কিন্তু যে করা শেষ, দিন গেছে মানে তার কাজ করা শেষ, খরচ হয়েছে, টাকা দেয়নি, এটা আমার ব্যর্থতা, ঠিক আছে। তাহলে টাকা দেয়নি, এটা হচ্ছে আমার ব্যর্থতা, আমার দায়। না দিলে আমার কিন্তু দায় বাড়তেছে, সে কিন্তু কাজ করে গেছে, আমার খরচ হয়ে গেছে, যেহেতু টাকা দেয়নি সেই জন্য আমার দায় বাড়ে। আউটস্ট্যান্ডিং এর জন্য যাবে তো হবে ওয়েজেস ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়েজেস ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। ওয়েজেস পেয়েবল মানে কি? বকেয়া মজুরি। পেয়েবল মানে হচ্ছে কি? বকেয়া। পেয়েবল মানে বকেয়া। তা আমরা জানি মজুরি ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। তাহলে মজুরির ইংরেজি ওয়েজ, আর বকেয়ার ইংরেজি পেয়েবল। এই জন্য মজুরি ডেবিট, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, এটাকে ওয়েজেস এক্সপেন্সও বলতে পারি কিন্তু। আর ওয়েজেস পেয়েবল ক্রেডিট, আমি এটা হচ্ছে আমার লায়াবিলিটিস, এই টাকাটা একজন মানুষ পাবে, একজন শ্রমিক পাবে, ঠিক আছে। এর জন্য তার নিকট আমি কিন্তু দায়বদ্ধ, যেহেতু দায়বদ্ধ, তাহলে আমার দায় বাড়ছে, দায় বাড়লে ক্রেডিট, তাকে আমার টাকা দিতে হবে। এরপরে যেটা বলছে পেইড টু অর্পণ, অর্পণকে এটা আমার দেখতে হবে, ঠিক আছে। অর্পণ হচ্ছে, ঠিক আছে, আমাদের উপরে কোথাও অর্পণের কথা বলা আছে যে অর্পণ নামে কেউ আছে? মনে হয় না। আচ্ছা, না থাকুক নাই, তাহলে আমি অর্পণকে টাকা দিছি, তাহলে অর্পণের টাকা তো আমি এমনি এমনি দিইনি, অর্পণ আমার কাছে টাকা পাইতো, অর্থাৎ কোনো ব্যক্তি আমার কাছে টাকা পাইতো, তাকে এবার টাকা পরিশোধ করছে। তাহলে সে যেহেতু টাকা, তার যেহেতু টাকা পরিশোধ করছে, তাহলে আমার দাবি, তার দাবিটা আমার নিকট থেকে কমে গেছে, ঠিক আছে। আমার উপর যে একটা দাবি ছিল তার, সেই দাবিটা কমে যাবে, তার দায় কমে যাবে। দায় মানে কি? তাহলে অর্পণটা ছিল আমার পাওনাদার, তাহলে পাওনাদারকে পরিশোধ করছি, মানে পাওনাদার এখন কমে যাবে। আর পরিশোধ করছি নগদে, নগদ টাকা আমার কাছ থেকে চলে যাবে। তাহলে যাবে তো হবে কি, যে পাওনাদার ডেবিট, অর্থাৎ পাওনাদার কমছে এই জন্য ডেবিট, আর ক্যাশ টাকা কমছে নগদ ক্রেডিট। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার কিছু হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। এরপরে যেটা থাকবে যে রিসিভ ফ্রম শুভ। এবার অর্পণের কাছ থেকে যেমন দিছি, তো এবার কি শুভর কাছ থেকে পাইছি, তাহলে শুভর কাছ থেকে যে পাবো, শুভ কি এরকম না আমার খালাতো ভাই যে আমার টেহা দিছে এরকম এমনি, এটা কিন্তু না। এটা ব্যবসায়িক লেনদেন, মনে রাখতে হবে। একজন মানুষ আমাকে টাকা কেন দিবে? তার কাছে আমি টাকা পাইতাম এই জন্য টাকা দিবে। আমি একজনকে যেমন কি অর্পণকে প্রদান করছি, এমনিতে প্রদান করছি না, সে আমার বাপ চাচা মামু, এটা আমার দেখার বিষয় না। তাকে যেহেতু টাকা পরিশোধ দিছি, যদি আমার বলা থাকতো যে অর্পণ আমার ছোট ভাই, তাহলে সেটা আমার কিন্তু উত্তোলন হইতো, ঠিক আছে। এখানে কিন্তু বলো না, তাহলে সে আমার পাওনাদার। তো এখানে শুভ কিন্তু আমার বলে নাই যে সে আমার বাপ চাচা খালা, আমার কোনো আত্মীয় স্বজন এরকম বলে না যে সে আমার টাকা ধার দিছে বা এমনি দিছে, এরকম না। তাহলে সে আমার টাকা দিছে মানে কি, সে তার কাছে আমি টাকা পাইতাম, সে আমার দেনাদার ছিল। এই জন্য দেনাদার যেহেতু টাকা দিয়ে দিছে, তাহলে পরিশোধ করেছে, তার দেনাদার কমে গেছে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেছে কিন্তু। আর টাকা পরিশোধ করছে, তাহলে আমি ক্যাশ টাকা পাইছি। তাহলে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে, দেনাদার নামে সম্পদটা কমছে, আর নগদ নামে সম্পদটা বাড়ছে। যেটা বাড়ছে এটা ডেবিট, আর যেটা কমছে সেটা ক্রেডিট। তাহলে যাবে হবে কি, এখানে যাবে হবে যে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। যাবে কি হবে, যে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। 14 নম্বর, ক্যাশ পেড বাই প্রোপাইটর। প্রোপাইটর হচ্ছে মানে মালিক, মালিক টাকা দিছে ব্যবসায়। ক্যাশ পেড বলতে কি, মালিক টাকা দিছে। তো মালিক ব্যবসায় টাকা দিছে বলতে কি, মূলধন দিছে বা অতিরিক্ত মূলধন দিছে, ঠিক আছে। যেটাই দেখ সেটা তার মূলধন আসবে, তাহলে ব্যবসায় ক্যাশ টাকা বাড়ছে, আর মালিকের দাবি বাড়ছে, মূলধন নামে মালিকের দাবি বাড়ছে। তাহলে ক্যাশ টাকা বাড়ছে মানে কি, সম্পদ ক্যাশ ডেবিট, ঠিক আছে। আর মালিক যেহেতু টাকা দিছে, মালিক টাকা দিছে, অন্য কেউ না কিন্তু, মালিক যেহেতু টাকা দিচ্ছে সেটা হচ্ছে মূলধন, তাহলে ওনার সিকিউরিটি বাড়ছে এই জন্য ক্রেডিট। আর ক্যাশ অ্যাসেট বাড়ছে এই জন্য ডেবিট। এবার 15 নম্বর ঠিক তার উল্টা, মালিক, অর্থাৎ ক্যাশ উইথড্রন বাই দ্য প্রোপাইটর, মালিক টাকা নিয়ে গেছে। আগেরটাই মালিক
টাকা দিছে, এবার মালিক কি করছে, টাকা নিয়ে গেছে। মালিক যখন টাকা নিচ্ছে তাহলে ক্যাশের টাকা কমবে, তাহলে ক্যাশ ক্রেডিট হবে। আর মালিক যেহেতু উত্তোলন, মালিক টাকা নিচ্ছে, তাহলে এটা কিন্তু উত্তোলন। টাকা নেক অথবা পণ্য নেক, সে টাকা নিজের জন্য নেক বা পরিবারের জন্য নেক, ঠিক আছে, এটা ব্যবসায়িক পারপাসে যদি টাকা নেয় তাহলে সেটা অন্য বিষয়। তাহলে কিন্তু এটা কোনো লেনদেন হবে না, কথা কথা আপাতত কোনো লেনদেন হবে না। আমি ক্যাশব্যাক সত্যি দিয়ে বাজারে গেছি, বড় বাজারে গেছি, যে আমার ব্যবসায় কি পণ্য দ্রব্য কিনবো, মালামাল কিনবো, তাহলে এটা কিন্তু আমার কি টাকা পকেটে নিয়ে গেছি, এটা কিন্তু আমার না। আমি ব্যবসার মালামাল কেনার জন্য কিন্তু আমি পণ্য মানে টাকাটা নিছি। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। আর এটা যেটা হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মানে টাকা উত্তোলন বলতে কি, মালিক নিজের খরচ দেওয়ার জন্য টাকা নিচ্ছে, ঠিক আছে, নিজের খরচ, ব্যক্তিগত খরচ টাকা দেওয়ার জন্য বা ব্যক্তিগত ব্যয় নির্বাহ করার জন্য সে টাকা নিচ্ছে, কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু টাকা নেয়। যদি ব্যবসায়ের কি মালামাল কেনার জন্য টেহা লয়ে গেছে, তাহলে কিন্তু এটা মানে বলতো না যে মালিক টেহা লয়ে গেছে, এটা না। তখন পণ্য কিনলে বললো যে মালিক নগদ টাকা দিয়ে পণ্য কিনছে, ক্যাশব্যাক সত্যি নিলেও হতো। এই টাকা নেওয়া মানে কিন্তু মালিক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সে ব্যবসায়িক পণ্য না কিনে ব্যক্তিগত খরচ মেটানোর জন্য টাকা নেবে, এটা হচ্ছে তার উত্তোলন। তাহলে এই উত্তোলনের ইংরেজি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ড্রয়িং, একটা হচ্ছে উইথড্র। তাহলে এখানে যেহেতু উইথড্রনে বলার কথা বলছে, তাহলে আমরা উইথড্রই বলবো। তাহলে আমরা দিচ্ছি উইথড্র ডেবিট, ঠিক আছে, আর ক্যাশ ক্রেডিট। আমরা হয়তো বা আর 2-4-5 মিনিট, 5 মিনিটের মতো সময় নেব তোমাদের, তারপরে হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাস শেষ করবো। 16 নম্বর যেটা বলছে দেখো, ক্যাশ পেইড টু ইনটু সোনালী ব্যাংক। আমার একটা অ্যাকাউন্ট আছে ব্যবসায়ের নাম, এটা কিন্তু আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট না, ব্যবসায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে টাকা জমা দিছি। তো ব্যবসায়ের অ্যাকাউন্ট যে ব্যবসায়, ক্যাশে ব্যাংকে টাকা যে কথা, নগদ টাকা পাওয়া একই কথা, কিন্তু ব্যাংক একটা আলাদা এন্টিটি, এই জন্য এই এন্টিটির নাম লিখতে হবে। এই জন্য আমাদের কি ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকা কমে গেছে তাহলে নগদ হিসাব ক্রেডিট। ক্যাশ আর ব্যাংক কিন্তু বর্তমানে দুইটা একই, কারণ বর্তমান দুনিয়াটা হচ্ছে ব্যাংক বেস অথবা ক্যাশলেস হয়ে যাচ্ছে। তা দুইটা টাকা কিন্তু সেম, দুইটা আমার জন্য সম্পদ। ব্যাংকের টাকাও দিয়ে আমি জিনিসপত্র কিনতে পারি, আর নগদ টাকা দিয়ে জিনিসপত্র কেনা বেচা করতে পারি। এই জন্য যাবে হবে কি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের টাকা জমা দিচ্ছি তাহলে ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক ডেবিট। আর ক্যাশ টাকা কমে গেছে যেন ক্যাশ ক্রেডিট। 17 নম্বর, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, ক্যাশ উইথড্র ফ্রম সোনালী ব্যাংক। এবার সোনালী ব্যাংকের টাকা উঠায় আনছে, এখানেও কিন্তু কোনো কারণে বলে না যে এই ব্যাংকের থেকে টাকা উঠাইছে এটা মালিক নিজের প্রয়োজনে টাকা উঠায়, গোত্রের কোথাও বলেনি কিন্তু, ঠিক আছে। আর এই যে ক্যাশ পেড ইনটু সোনালী ব্যাংক আগেরটার মধ্যে, সেটাও বলে না যে মালিক নিজের টাকা নিয়ে দিচ্ছে, এটাও কিন্তু বলে না। যেহেতু বলে নাই নিজের টাকা দিচ্ছে, তাহলে সেটা ব্যবসায়িক টাকা হবে। আর এখানে যেহেতু 17 নম্বর যেহেতু বলে নাই যে নিজের টাকার জন্য টাকা উত্তোলন করছে, তাহলে এটাও ব্যবসার টাকা। যেহেতু বলা নাই এটা ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন হলে প্রশ্নে বলে দেওয়া থাকতো যে এটা ব্যক্তিগত প্রয়োজনে টাকা উঠাইছে, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে ব্যবসায়িক টাকা, ঠিক আছে। তাহলে ব্যবসায়িক প্রয়োজনে টাকা উঠাইছে, তাহলে এবার কি আগেরটার মতো উল্টা, এবার ক্যাশ টাকা বাড়ছে আর ব্যাংকের টাকা কমছে। ব্যাংক ব্যালেন্স কমলে ব্যাংকও আমার সম্পদ, ক্যাশ টাকাও আমার জন্য সম্পদ। ব্যাংকের টাকা কমছে মানে ব্যাংক কমবে, আর ক্যাশ টাকা বাড়ছে, ক্যাশ নগদে টাকা আসছে, ক্যাশ ডেবিট যাবে হবে ক্যাশ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের লাস্ট এন্ট্রি, ঠিক আছে। আমি তোমাদের বাড়ির কাজ দিব, এই 2 নাম্বার যে ইয়েটা আছে, এটা আমি স্ক্রিনশট দিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। এই জার্নালগুলো করে, জার্নালগুলো করবা হচ্ছে আপাতত তোমাদের এরকম মানে ঘর করার প্রয়োজন নাই, শুধু এই যে এই অ্যাকাউন্টস কোন কোন হিসাব জড়িত আছে এটা লিখবা, আর ডেবিট ক্রেডিট, ডেবিট কোনটা ক্রেডিট কোনটা লিখবা, ঠিক আছে। অন্য কোনো ঘর কাটাকাটির বিষয় আপাতত আমি যাচ্ছি না, আগামী ক্লাসে ঘর কাটাকাটির বিষয় আসবে। হোমওয়ার্কের জন্য, এই হোমওয়ার্কের জন্য শুধুমাত্র কি বলছি, শুধু ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করবা, অর্থাৎ কি কোন হিসাবটা ডেবিট কোন হিসাবটা ক্রেডিট, এর বাইরে আর কিছু না, ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আর আরেকটা বিষয় তোমাদের একটু আমি বলে দেই,